সো আমাদের আজকে ডিসকাশন হচ্ছে স্কাল্প অ্যানাটমি এবং তার কিছু সার্জিক্যাল কন্ডিশন বলা যায়, ইমার্জেন্সি কন্ডিশন আমরা ডিসকাস করবো। সো স্কাল্প কোন অংশটুকু বলবো? আমাদের ক্রানিয়াল ভল্ট যেটা রয়েছে, আমরা জানি বেজ অফ দ্য ক্রানিয়াম এন্ড দ্য ভল্ট অফ দ্য ক্রানিয়াম রয়েছে। সো স্কাল, যেটা আমাদের বনি স্কাল, এই স্কালের যে ভল্ট, এই ভল্ট কে কাভার করে থাকে যে পোর্শনটা, সেটাকে বলা হয় স্কাল্প। দ্যাট ইজ দ্য সফট টিস্যু কাভারিং দ্য ক্রানিয়াল ভল্ট। তাহলে এখন যদি খেয়াল করেন যে তাহলে আমরা যদি এখন স্কাল্প বলতে, তাহলে কোন জায়গাটা বুঝলাম? নর্মালি দেখবেন আমরা কিন্তু স্কাল্প মানে মনে করে একেবারে এই যে হেয়ার লাইন, দ্যাট ইজ দিস লাইন, হেয়ার লাইন থেকে শুরু করে পেছনের হেয়ার লাইন। এটা আমাদের জেনারেল থিঙ্কিং, মানে লেইম্যান থিঙ্কিং হচ্ছে হেয়ার লাইন থেকে শুরু করে পেছনের হেয়ার লাইন, এটা হচ্ছে আমাদের স্কাল্প। বাট ইটস নট ট্রু। অ্যানাটমিক্যালি স্কাল্প ইজ দ্য সফট টিস্যু দ্যাট কভারিং দ্য ক্রানিয়াল ভল্ট। আমরা জানি ক্রানিয়াম, দ্যাট ইজ দ্য স্কাল, দ্যাট ইজ দ্য বোনি পার্ট অফ দ্য ব্রেন। যে আমাদের যে হেডের যে বনি পার্ট রয়েছে, এই বনি পার্টের দুটো পোর্শন হচ্ছে বেজ অফ দ্য স্কাল্প এবং ভল্ট অফ দ্য স্কাল্প। সো স্কালের যে ভল্ট পোর্শনটা, সেই পোর্শনে যে কভারেজ থাকে, সফট টিস্যু কভারেজ, দ্যাট ইজ কল্ড দ্য স্কাল্প। সো আপনি যদি বেজ অফ দ্য স্কালকে ডিসকার্ড করেন, এর উপরে যে অংশটা থাকে সেই অংশটাই হচ্ছে ভল্ট, এবং সেই ভল্টের কভারিংটা হচ্ছে স্কাল্প। তাহলে যদি আপনি দেখেন অ্যান্টেরিয়রলি বেজ অফ দ্য স্কাল, আমরা জানি যে অ্যান্টেরিয়রলি আমাদের যে সুপার সিলারি আর্টস যেটা রয়েছে, দ্যাট ইজ এ সুপার অরবিটাল মার্জিন। এই মার্জিনটা আমাদের কিন্তু এটা লাইন অফ ডিমার্কেশন। এন্ড পোস্টেরিয়রলি আমরা জানি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিভোরেন্স, দ্যাট ইজ সুপিরিয়র নোকাল লাইন। এই লাইন বরাবর আমাদের এই বেজ অফ দ্য স্কালের ডিমার্কেশন। সো স্কাল্প যদি বলা যায়, তাহলে স্কাল্পের এক্সটেনশন হবে, যেহেতু ক্রানিয়াল ভল্ট আমরা বলেছি। সো ক্রানিয়াল ভল্ট যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে আমাদের যে সুপ্রা অরবিটাল রিজ, দ্যাট ইজ দ্য সুপার সিলারি আর্টস, এখান থেকে শুরু করে আমাদের সুপিরিয়র টেম্পোরাল লাইন ইন দ্য medial lateral part of the skull, the supratemporal line, and posteriorly external occipital protuberance, and bilaterally the supranuclear line। এই পোর্শনটা কিন্তু আমাদের স্কাল্প। তাহলে স্কাল্প মানে হেয়ার লাইন টু হেয়ার লাইন তা কিন্তু নয়। তাহলে যদি এখন আপনাকে বলাই দিস ফোরহেড, যেটা আমাদের কপাল বলি, হ্যাঁ, এই ফোরহেড কার পার্ট? ইট ইজ পার্ট অফ স্কাল্প, এজ ওয়েল এজ ফেস। এটাও কিন্তু ফেসের একটা পার্ট, ফেসের আপার পার্ট, মিডিল পার্ট, লোয়ার পার্ট। সো স্কাল্প ইজ জোনস অফ বোথ দ্য ফোরহেড অ্যান্ড দ্যাট ইজ দ্য স্কাল্প, এবং দ্যাট ইজ ফোরহেড যদি আমরা বলি, দিস ফোরহেড এর পার্টটুকু, এটা মূলত ফেসের একটা পার্ট, এজ ওয়েল এজ ইট ইজ পার্ট অফ স্কাল্প। তাহলে ফোরহেড যেটা আমরা বলি, কপাল যে অংশটাকে বলি, এটা দুটো এরই পার্ট, ফেসেরও একটা পার্ট বলা যাবে, আবার স্কাল্পেরও পার্ট। তাহলে স্কাল্পের এক্সটেনশন, দ্যাট ইজ দ্য সুপিরিয়র অরবিটাল মার্জিন, যেটা সুপার অরবিটাল মার্জিন, দ্যাট ইজ আইব্রো, এখান থেকে শুরু করে একদম পোস্টেরিয়রলি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এই পর্যন্ত স্কাল্পের এক্সটেনশন। সো স্কাল্প যদি আমরা বলি, এক্সটেনশন সুপার অরবিটাল মার্জিন anteriorly and external occipital protuberance posteriorly and superior nuchal line laterally, and in this lateral positions superior temporal line। তাহলে এখন চিন্তা করেন, দিস টেম্পোরাল জোন, যেটা আমরা বলি টেম্পোরাল জোন, এই টেম্পোরাল জোন কিন্তু কখনো ফেসের মধ্যে পড়ছেন? পড়ি নাই। টেম্পোরাল জোন, সুপারফিশিয়াল টেম্পোরাল জোন ইজ নট পার্ট অফ স্কাল্প বাট পার্ট। অ্যাকচুয়ালি সুপারফিশিয়াল টেম্পোরাল রিজিয়ন যেটা, এটা স্কাল্পের পার্ট নয় অ্যাজ পার ডেফিনেশন অফ স্কাল্প। বাট আমরা সবসময় কিন্তু এই টেম্পোরাল রিজিয়ন ইজ স্টাডিড আন্ডার দ্য হেডিং অফ স্কাল্প। তাহলে স্কাল্প নিয়ে ডাইলেমা রয়েছে। স্কাল্পের যদি স্পেসিফিক ডেফিনেশন আপনাকে জিজ্ঞাসা করায়, ডিমার্কেশন জিজ্ঞাসা করায়, তাহলে আপনার সুপ্রা অরবিটাল রিজ থেকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স ল্যাটারালি সুপিরিয়র টু দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল লাইন। তাহলে এই পোর্শনটা হচ্ছে স্কাল্প। তাহলে ফোরহেড ইজ পার্ট অফ স্কাল্প এন্ড অলসো পার্ট অফ ফেস। যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এজ এ লেয়ার অফ স্কাল্প, এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এর আন্ডারলাইং প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। না বুঝলে আপনি পরীক্ষায় কিছু জায়গায় নিশ্চিত ভুল করবেন, এবং কিছু বিষয় আপনি না বুঝেই আজীবন পার করে দেবেন। যেমন স্কাল্পে কেন এত ব্লিডিং হয়, কেন স্কাল্পের ভেসেল ব্লিডিং বন্ধ করতে পারে না, বাই ইজ হোমিওস্টেসিস মেকানিজম। তাহলে এখানে যদি খেয়াল করি, স্কাল্পের যেমন নাম দেওয়া হয়েছে স্কাল্প, এই নামের সাথে স্কাল্পের লেয়ার গুলোর একটা খুব কোরিলেশন রয়েছে। যদিও এটা একটা বলা যায় যে ইনসিডেন্টাল ঘটনা, এমন না যে কোরিলেট করেই দেওয়া হয়েছে, এটা সিরিয়ালি মিলে গেছে। তাহলে দেখেন, একদম আমরা জানি যে বডি যেমন কাভারিং বাইরে থাকে স্কিন, তারপর থেকে সুপারফিশিয়াল ফসা, ডিপ ফসা, এইভাবে যেমন কাভারিং থাকে, স্কাল্পের সিমিলারলি এরকম কাভারিং। একদম বাড়ির দিকে যে জায়গাটি দেখা যায়, এই পোর্শন থেকে স্কাল্পের একটা পোর্শন কেটে নেওয়া হয়েছে। দেখেন দিস পার্ট, দিস ইজ দ্য স্কিন। তাহলে খেয়াল করুন, একদম এই পোর্শন থেকে একটা স্কাল্পের একটা পার্ট কেটে নিয়ে এখানে স্টাডি করা হয়েছে। তাহলে একদম বাইরের লেয়ার, যারা দিস দ্য স্কিন, দিস ইজ নাথিং বাট স্কিন
ইন আদার পার্ট অফ বডি, আমাদের বডিতে অন্যান্য জায়গায় যে স্কিন গুলো রয়েছে সেই স্কিনের মতো একটা স্কিন, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে। এই স্কিনে হেয়ার বেশি, এই স্কিনের হেয়ার গুলোর স্পেসিফিক প্যাটার্ন রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে এই হেয়ার গুলো লং গ্রোথ হতে পারে এবং বড় হতে পারে, মেলের ক্ষেত্রে এই হেয়ার গুলো বড় হতে পারে। সো এই জায়গার হেয়ার গুলোতে এই স্কিনে হেয়ার ফলিকলের সংখ্যা অনেক বেশি। আমাদের বডিতে যেই পোর্শন গুলো বেশি বেশি সোয়েটিং হয় তাদের মধ্যে একটা হেড কিন্তু অনেক বড় সোয়েটিং এর জায়গা, দেখবেন অনেকে প্রচুর মাথা ঘামে, কারণ হেডের মধ্যে লট অফ সোয়েট গ্ল্যান্ড, এবং এবং হেডের স্কিনে প্রচুর পরিমাণে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। আমরা জানি সেবাসিয়াস গ্ল্যান্ড যদি বেশি থাকে সেই জায়গাগুলোতে সেবাসিয়াস সিস্ট হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি বেশি। যেখানে সেবাসিয়াস গ্ল্যান্ড নাই সেখানে সেবাসিয়াস সিস্ট হয় না, কারণ সেবাসিয়াস গ্ল্যান্ডের পাংটাম যদি আটকে যায় তাহলে কিন্তু সেবাসিয়াস সিস্ট হতে পারে। যেহেতু স্কাল্প এটা সবসময় আমাদের এক্সপোজড পার্ট হিসেবে থাকে বডিতে, আমরা রোদে ঘুরি, ধুলাবালিতে যাই, সবসময় কিন্তু এটা ময়লা হয়। মানে একদম বডির বাইরের পার্ট, উপর থেকেও ময়লা পড়বে, নিচ থেকেও ময়লা পড়বে, সাইড থেকেও ময়লা পড়বে। সো লট অফ ডাস্ট মে অ্যাকুমুলেট দিস ওভার দ্য স্কাল্প। এই জন্য স্কাল্পে ইনফেকশন কিন্তু বেশি হয়। যদি এখানে প্রফিউজ ভাস্কুলারিটি, বাট স্কাল্প যারা ক্লিয়ার করবেন না, ক্লিন করবে না, তাদের কিন্তু ইনফেকশন বেশি হয়। সেবাসিয়াস সিস্ট তাদের বেশি হয় যাদের স্কিন কেয়ার কম হয়। ঠিক তেমন স্কাল্পের যাদের কেয়ার কম হবে তাদের সেবাসিয়াস সিস্ট প্রচুর পরিমাণ হতে পারে। সো স্কাল্প ইজ এ কমনেস্ট সাইট অফ দ্য সেবাসিয়াস সিস্ট, এবং তার কিছু পিকুলার প্যাটার্ন রয়েছে যেটা আমরা পরবর্তী স্লাইডে ডিসকাস করবো। স্কাল্পের তাহলে এই পোর্শনটা আমরা দেখলাম, এবং এই স্কিনে তাহলে পিকুলারিটিস এর মধ্যে আমরা দেখলাম প্রচুর পরিমাণে হেয়ার থাকে, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, এবং এই স্কিনটা থিকার দেন আদার পার্ট অফ দ্য স্কিন। আমরা জানি যে আমাদের বডিতে থিক স্কিন হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফুট, এই স্কিন গুলো থিক। ঠিক তেমন স্কাল্পের স্কিন ইজ থিকার দেন দ্য আদার পার্ট অফ দ্য বডি, এখানে অনেক ঠিক থাকে স্কিন, এবং এই স্কিনটা ফিক্সড হয়ে থাকে, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে এটা ফিক্সড হয়ে থাকে। এই স্কিন কিন্তু আপনি যেমন আপনার বডির হাতের এই স্কিনটা ধরে এখানে যদি টান দেন দেখবেন স্কিন মুভ করবে, কিন্তু স্কাল্পের স্কিন কখনো একা মুভ করে না, সে যখন মুভ করে সাঙ্গপাঙ্গ নিয়ে একসাথে মুভ করে, অর্থাৎ আন্ডারলাইং আরো দুটো লেয়ারকে নিয়ে মুভ করে। স্কাল্পের স্কিনের পরের লেয়ারটা যেটা বলেছে কানেকটিভ টিস্যু লেয়ার, দিস ইজ দ্য সুপারফিশিয়াল, যেটা আমরা বলি সুপারফিশিয়াল টিস্যু লেয়ার যেটা বলি, তাহলে এটা অ্যাকচুয়ালি সুপারফিশিয়াল টিস্যু লেয়ার, সুপারফিশিয়াল ফাসা। তাহলে সেকেন্ড যে লেয়ারটির কথা আমরা বললাম, দিস ইজ সুপারফিশিয়াল ফাসা, দ্যাট ইজ এ কানেকটিভ লেয়ার, এবং এই কর্নারে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে বলা হয়েছে দিস ইজ ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। এই জায়গাতে এই টিস্যুটা ভেরি মাচ ডেন্স থাকে। কানেকটিভ টিস্যু বডিতে অনেক জায়গায় রয়েছে, অনেক জায়গায় লুজ কানেকটিভ টিস্যু থাকে, বাট স্কাল্পের কানেকটিভ টিস্যু ভেরি মাচ ডেন্স থাকে। এবং এই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে আমাদের ব্লাড ভেসেল গুলো থাকে, নার্ভ গুলো থাকে। সো নার্ভ ব্লাড ভেসেল থাকে আন্ডার উইদিন দিস লেয়ার, কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইব্রাস টিস্যু থাকে। যদি ব্যাপারটা এইরকম ধরেন, এইরকম কানেকটিভ টিস্যু লেয়ার খুবই ডেন্স হয়েছে, খুবই ঘন ঘন কানেকটিভ লেয়ার রয়েছে, এই লেয়ার গুলোর মধ্যে মধ্যে রয়েছে আমাদের ব্লাড ভেসেল গুলো। তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, ধরুন এইরকম কানেকটিভ টিস্যু লেয়ার গুলো মাল্টিপল স্মল সাব ইউনিটে ভাগ করে দেয়, মানে কানেকটিভ টিস্যু গুলো এভাবে উপর থেকে নিচের দিকে এভাবে যখন নামে মাল্টিপল সেপ্টামের মাধ্যমে ছোট ছোট স্মল ইউনিটের মধ্যে ভাগ করে দেয়, এবং এই ছোট ছোট ইউনিটের মধ্যে রয়েছে আমাদের ব্লাড ভেসেল গুলো। তার মানে এখানে ধরেন একটা স্কাল্পের ব্লাড ভেসেল রয়েছে, এখানে স্কাল্পের ব্লাড ভেসেল রয়েছে, দিস ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে একটা ব্লাড ভেসেল রয়েছে। আমরা এখন ডিসকাস করতে চাচ্ছি স্কাল্পের ব্লিডিং কেন সহজে বন্ধ হয় না। তাহলে আমি বললাম যে স্কাল্পের কানেকটিভ টিস্যু যে লেয়ারটা রয়েছে ইট ইস ডেন্স ফাইব্রাস টিস্যু, এবং এই ফাইব্রাস টিস্যু গুলো যেটা করে এটা নিচের দিকে তাদের এক্সটেনশন দিয়ে মাল্টিপল সেপ্টাম তৈরি করে, সেপ্টাম তৈরির ফলে মাল্টিপল স্মল ইউনিটে ডিভাইডেড হয়ে যায়। সো স্কাল্পের এই লেয়ারটি, ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ারটি এরকম মাল্টিপল সাব ইউনিটে ডিভাইডেড হয়ে যায়, এবং এই সাব ইউনিট গুলোর মধ্যে রয়েছে ব্লাড ভেসেল। এখন দেখেন এই ব্লাড ভেসেল গুলোকে ফাইব্রাস টিস্যু দিয়ে আটকে ধরে রাখা হয়েছে, যে ফাইব্রাস টিস্যু চারিদিকে রয়েছে, এই ফাইব্রাস টিস্যু গুলো ব্লাড ভেসেলকে এরকম করে ধরে আছে, টেনে ধরে আছে চারিদিকে, এদিকে আবার দেখেন টেনে ধরে আছে। তার মানে ফাইব্রাস টিস্যু দিয়ে ব্লাড ভেসেল গুলো, ডেন্স ফাইব্রাস টিস্যু দিয়ে ব্লাড ভেসেল গুলো সবসময় রিট্রাক্টেড অবস্থায় আছে, রিট্রাক্টেড মানে আউটওয়ার্ড থেকে টেনে ধরে রাখছে। সো এইরকম ব্যাপারটা, দিস ইজ এ ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল খেয়ে সব সময় এদিক দিয়ে টানা হচ্ছে, এদিক দিয়ে টান দেওয়া হচ্ছে উইথ দ্য অ্যাটাচড ফাইব্রাস টিস্যু গুলো চারিদিকে টানছে, চারিদিকে টান দিচ্ছে। তাহলে ফাইব্রাস টিস্যু দিয়ে যদি ব্লাড ভেসেল গুলোকে সবসময় আউটওয়ার্ডের দিকে টানে, তার মানে কি ব্লাড ভেসেল সবসময় ডাইলেটেড অবস্থায় আছে, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট যদি খেয়াল করেন,
আমরা দেখেছি যে ব্লিডিং কন্ট্রোলের জন্য, ইট ইজ দ্য অ্যারেস্ট অফ ব্লিডিং এর জন্য, হেমোরেজ কন্ট্রোলের জন্য বডির ফিজিওলজিক্যাল কিছু মেকানিজম রয়েছে। তাদের মধ্যে প্রথমেই যে ঘটনাটি ঘটে, নাম্বার ওয়ান, দ্য ভেসোস্পাজম হয়। এটা অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে কন্ট্রোল হয়, ভেসোস্পাজম হয়। তারপরে সেখানে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়, প্লাগ ফর্মেশন হয়, অনেক পাথয়ে কাজ করে। বাট নাম্বার ওয়ান ফ্যাক্ট ইজ দ্য ভেসোস্পাজম। তাহলে এই ভেসেলটা চাই স্পাজম করে ন্যারো হয়ে এই জায়গাটা ব্লিডিং বন্ধ করতে, কিন্তু এই ভেসেলকে চারিদিক দিয়ে টেনে ধরে রাখা হয়েছে। সো দিস ভেসেলস ক্যান্ট ডু ভেসোস্পাজম, ক্যান্ট ডু ভেসোস্পাজম। তাহলে এই ভেসেল গুলো ভেসোস্পাজম করতে পারে না। এই ভেসেল গুলো ভেসোস্পাজম করতে পারে না বলেই এগুলো ব্লিডিং বন্ধ হয় না। কারণ ব্লিডিং বন্ধের নাম্বার ওয়ান মেকানিজম ইজ ভেসোস্পাজম, নাম্বার টু এখানে প্লাটিলেট প্লাগ ফর্মেশন হবে, তারপরে আরো আরো অনেক মেডিটোর এখানে কাজ করবে। যেহেতু ভেসোস্পাজমটাই হচ্ছে না, সেখানে ব্লিডিং বন্ধ হবে না। এই জন্য স্কাল্পের ব্লিডিং প্রফিউজলি ব্লিডিং ব্লিডিং হয়, ব্লিডিং কন্ট্রোল করা যায় না। যদি এমনি ছেড়ে রাখেন ব্লিডিং নর্মালি বন্ধ হবে না। অন্য জায়গার ব্লিডিং কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু এখানকার ব্লিডিং বন্ধ হয় না। কেন? বেশি ব্লিডিং হয় কেন? কারণ এখানে ভেসোস্পাজম হতে পারে না, ভেসেলটা সবসময় তার ওই রিট্রাক্টেড স্টেটেই থাকে, কন্ট্রাক্টেড স্টেটে যেতে পারে না। সো প্রফিউজ ব্লিডিং হয়। তাহলে এই ব্লিডিং বন্ধ করতে হলে কি করতে হবে আপনাকে? এই পুরো জায়গার উপরে আপনি প্রেসার প্রেসার দেন। তাহলে এই পুরো জায়গার উপর আপনি যদি প্রেসার দিয়ে ধরবেন, প্রেসার দিয়ে ধরলেই যেই কাজটা রিট্রাকশন করে রাখছে, আপনি প্রেসার দিয়ে সেখানে ট্রাকশন দিয়ে দিলেন, কন্ট্রাকশন করে দিলেন, প্রেসারাইজ করলেন। তখন ডাইরেক্ট প্রেসার দিলে স্কাল্প ব্লিডিং দ্রুত বন্ধ হয়। ডাইরেক্ট প্রেসার দিলে স্কাল্পের ব্লিডিং দ্রুত বন্ধ হয়। কিন্তু আপনি এখানে নর্মালি যদি মনে করেন যে হ্যাঁ আমি কাজ করেছি এখন ব্লিডিং বন্ধ হয়ে যাবে, নো, নর্মালি ব্লিডিং বন্ধ হইতে অনেক সময় লাগে। তাহলে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে আমরা দেখবো তাহলে স্কাল্পের ব্লিডিং কেন সহজে বন্ধ হয় না। বিকজ ভেসেলস আর প্রিভেন্টেড টু spasm, that is vasospasm, by the attachment of the deep fascia with the vessels, which prevents the vasospasm. Number 3 পয়েন্টে যেটা আসেন, আমরা যেটা দেখবো এপোনিউরোটিক লেয়ার। দিস ইজ দ্য নাম্বার 3 লেয়ার, ইট ইজ দ্য এপোনিউরোটিক লেয়ার। এটা মূলত হচ্ছে অ্যাপোনিউরোসিস। আমরা জানি, দেখবেন যে আপনি যদি ফোর আর্মের কথা খেয়াল করেন, বাইসেপস মাসল এইভাবে এসে, আর্মের কথা যদি বলি, বাইসেপস মাসল এরকম এসে নিচের দিকে সেটা অ্যাপোনিউরোসিস ফর্মেশন করে, তাই না? হ্যাঁ, তাহলে এই বরাবর এসে একটা অ্যাপোনিউরোসিস ফর্মেশন করে বাইসেপস মাসল, মনে আছে আপনাদের অবশ্যই। তাহলে এটাকে বলা হয় বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস। এই জন্য কোনো মাসলই সরাসরি কোনো কাজ করে না, মাসল কাজ করে তার টেন্ডন দিয়ে, তার অ্যাপোনিউরোসিস দিয়ে। তাহলে বাইসেপস মাসল যখন কন্ট্রাক্ট করে, এই কন্ট্রাকশনের মেইন কাজটা করে কিন্তু তার অ্যাপোনিউরোসিস, বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস। যেমন টেন্ডো অ্যাকিলিস, গ্যাস্ট্রোকনিমাস সোলেস মাসল তার টেন্ডন দিয়ে কিন্তু কন্ট্রাকশনটা করে। ঠিক তেমনি স্কাল্পে এই যে অ্যাপোনেউরোসিসটা রয়েছে, এই অ্যাপোনেউরোসিসটা আসলে দুইটা মাসলের ইনসারশন। স্কাল্পের এই পেছন থেকে একটা মাসল অ্যারাইজ করে, দিস ইজ কল্ড দ্য অক্সিপিটাল সাইড, সো অক্সিপিটালিস মাসল। স্কাল্পের সামনের দিক থেকে একটা মাসল অ্যারাইজ করে, দিস ইজ কল্ড দ্য ফ্রন্টাল পার্ট, সো দিস ইজ ফ্রন্টালিস মাসল। এই ফ্রন্টালিস মাসল এন্ড অক্সিপিটাল মাসল গিভস ইনসারশন ইনটু দ্য অ্যাপোনেউরোসিস, দ্যাট ইজ দ্য এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস লেয়ার, এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস লেয়ার। তাহলে এই এই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস ইট ইজ নাথিং বাট দ্য ইনসারশনস অফ টু মাসল। সামনে থেকে আসবে ফ্রন্টালিস মাসল, এন্ড পেছন থেকে যেটা অক্সিপিটালিস মাসল। এই মাসলগুলোর অ্যাটাচমেন্ট সাইট হচ্ছে দিস এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস। এই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস এর বিশেষত্ব রয়েছে। এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস মিডল পার্টের বড় জায়গা জুড়ে রয়েছে এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস, এবং এই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস স্কিন, কানেকটিভ টিস্যু এন্ড দ্য এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস, এই তিনটা লেয়ার এরা আলাদা করা সম্ভব নয়। এরা একেবারে মনে করেন যে জাত ভাই, একেবারে গভীর সম্পর্কের মধ্যে। সো দিস থ্রি লেয়ার ক্যান নট বি সেপারেটেড। এরা যখন মুভ করে একসাথে মুভ করে, এরা যখন স্টপ থাকে একসাথে স্টপ করে। আপনি যখন এরকম মাথার চুল ধরে টানবেন দেখবেন স্কাল মুভ করে, স্কাল কিন্তু ইজিলি মোবাইল, মুভ করে। মুভ করলে মনে রাখবে যে শুধু স্কিন মুভ করে না, স্কিন, তার সুপারফিশিয়াল ফাসা, তার অ্যাপোনেউরোসিস, তিনটা একসাথে মুভ করে। সো এর নিচে যেটা থাকবে তাহলে একটা লুজ লেয়ার থাকবে। এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস নিচে যে লেয়ারটি থাকে সেটাকে বলা হয় লুজ এরুলার টিস্যু লেয়ার। তাহলে এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস পর্যন্ত আপ টু দিস থ্রি লেয়ার, স্কিন, কানেকটিভ টিস্যু লেয়ার এন্ড দ্য এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস, এই তিনটা লেয়ার সবসময় একসাথে মুভ করে, এরা আলাদাভাবে মুভ করতে পারে না। সো আপনি যখনই কোনো ইনসিশন দিবেন দেখবেন তিনটা লেয়ার একসাথে উঠে আসছে। দিস ইজ কল্ড দ্য সার্জিক্যাল ইউনিট অফ স্কাল্প,
সার্জিক্যাল ইউনিট অফ স্কাল্প, অনেক সময় এটাকে স্কাল্পিং ইউনিটও বলা হয়, কারণ আপনি স্কাল্পেল দিয়ে যখন ইনসিশন দিবেন তিনটা লেয়ার একসাথে মুভ করবে। তাহলে সার্জিক্যাল ইউনিট অফ স্কাল্প ইজ নাথিং বাট দ্য স্কিন, কানেক্টিভ টিস্যু অ্যান্ড দ্য এপিক্রানাল অ্যাপোনেটোসিস, দ্যাট ইজ থ্রি আউটার লেয়ার অফ দ্য স্কাল্প ইজ কল্ড দ্য সার্জিক্যাল ইউনিট অফ স্কাল্প। তাহলে এর নিচের লেয়ারটা কি থাকবে? লাস্টে দেখেন লুজ অ্যারেওলার টিস্যু লেয়ার, তার মানে এখানে একদম সিম্পলি লুজ অ্যারেওলার টিস্যু থাকবে। ইট ইজ লেস ভাস্কুলার লেয়ার, এখানে তেমন ভাস্কুলারিটি থাকে না। সো এই লেয়ারের উপর দিয়ে গ্লাইড করবে, এই লেয়ারের উপর দিয়ে মোবাইল হিসেবে মুভ করবে, গ্লাইড করবে, যেটা সেটা হচ্ছে এসসিএ, ইট ইজ এ সার্জিক্যাল ইউনিট অফ স্কাল্প। তাহলে লুজ অ্যারেওলার টিস্যু লেয়ার প্রোভাইডস এ গ্লাইডিং সারফেস যার উপর দিয়ে মুভ করে, সেটা হচ্ছে সার্জিক্যাল ইউনিটের গ্লাইডিং এরিয়া হিসেবে কাজ করে। এই লুজ অ্যারেওলার টিস্যু প্লেনের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষত্ব হচ্ছে, আমরা পরের স্লাইড দেখবো বিশেষত্বটা। দেখবেন যে স্কাল্পের এই লুজ অ্যারেওলার টিস্যু প্লেনে যদি কোনো কালেকশন জমে, ব্লাড জমে, এই কালেকশন গুলো সাধারণত যেহেতু স্কিন, কানেক্টিভ টিস্যু অ্যান্ড এপিক্রানাল অ্যাপোনেস তিনটা লেয়ার অ্যাডহেরেন্ট হয়ে থাকে, ফার্মলি অ্যাডহেরেন্ট হয়ে থাকে, সো কোনো কালেকশনই এই তিন লেয়ারের মধ্যে জমতে পারে না। তাহলে কালেকশন গুলো আলটিমেটলি জমবে ইন দিস লুজ অ্যারেওলার টিস্যু লেয়ার, লুজ অ্যারেওলার টিস্যু লেয়ারে এসে কালেকশন গুলোকে জমতে হবে, আর কোনো ওয়ে নাই। আর এই লেয়ারটাকে বলা হয় ডেঞ্জার এরিয়া অফ স্কাল্প। যেমন আমরা পড়েছিলাম ফেসের একটা ডেঞ্জার এরিয়া রয়েছে, ঠিক তেমনি এই জায়গাতে একটা ডেঞ্জার এরিয়া থাকে, লুজ অ্যারেওলার টিস্যু লেয়ার। কেন ডেঞ্জার এরিয়া? ডেঞ্জার এরিয়া হওয়ার কারণ হচ্ছে, আমরা জানি ব্রেনের ভিতর যদি আমরা এই জায়গায় চিন্তা করি, আমাদের ডুরাল সাইনাস রয়েছে, খেয়াল করুন। সো এই বরাবর আমরা জানি আমাদের ডুরাল সাইনাস রয়েছে, তাই না? এই যে ডুরাল সাইনাস, এই ডুরাল সাইনাস গুলোর একটা কমিউনিকেশন রয়েছে উইথ দ্য এক্সটার্নাল পার্ট। এই ডুরাল সাইনাস গুলো কমিউনিকেট করতে পারে, ইট কমিউনিকেটস উইথ দিস পার্ট, এই পার্টের সাথে স্কিনের মধ্যে। আমরা জানি যে স্কিনে যে ব্লাড সাপ্লাই কথা বললাম, এটা কানেক্টিভ টিস্যু লেয়ারের মধ্যে রয়েছে। সো এই কানেক্টিভ টিস্যু লেয়ারের সাথে ডুরাল সাইনাস গুলো কমিউনিকেট করে উইথ দ্য ইমিসারি ভেন, এগুলোকে বলা হয় ইমিসারি ভেন। এই ইমিসারি ভেন গুলো ট্রান্সমিট হয়, পাস করে থ্রু দিস লুজ অ্যারেওলার টিস্যু লেয়ার। নর্মালি স্কিন, কানেক্টিভ টিস্যু এন্ড এপিক্যানাল অ্যাপোনেটোসিস এর মধ্যে কোনো কিছু জমতে পারে না, কোনো কালেকশন জমে না। তাহলে কালেকশন গুলো জমে কোথায়? লুজ অ্যারেওলার টিস্যু লেয়ারের মধ্যে। তাহলে লুজ অ্যারেওলার টিস্যু লেয়ারের মধ্যে যদি কোনো কালেকশন জমে, কোনো ইনফেকশন জমে, দিস ইনফেকশন মে এন্টার ইনটু দ্য এমিসারি ভেন। এমিসারি ভেনের মধ্যে যখন ঢুকতে পারবে, তখন সে বাই চ্যানেল পথ পেয়ে গেল, একটা কানেক্টিভ টিস্যু লেয়ারের দিকে, আরেকটা পথ ইন্ট্রাক্রানিয়াল। সো এক্সটার্নাল ইনফেকশন, external organism, external source of any substance that get entryway into the cranium through the emissary vein, through the layer of loose areolar tissue layer. So it is a denser layer. লুজ অ্যারেওলার টিস্যু লেয়ারটা লেয়ার যার সাথে কমিউনিকেশন রয়েছে ইমিসারি ভেনের, এই ইমিসারি ভেন দিয়ে ইন্ট্রাক্রানিয়াল কমিউনিকেশন থাকে, যার ফলে লুজ অ্যারেওলার টিস্যু লেয়ারে যদি কোনো ফরেন বডি জমে, কোনো ইনফেকশন হয়, কোনো হেমাটোমা হয়, ইট মে কমিউনিকেট উইথ দ্য ইন্ট্রাক্রানিয়াল এক্সটেনশন। এরপরে যদি আমরা দেখি লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের পেরিক্রানিয়াম। একদম ভিতরে যে লেয়ারটি, দিস ইজ দ্য পেরিক্রানিয়াম। ইট ইজ নাথিং বাট দ্য পেরিওস্টিয়াম। আমরা জানি বোনসের যেমন একটা পেরিওস্টিয়াম থাকে, ঠিক তেমনি স্কাল বোনের ক্ষেত্রে একটা পেরিক্রানিয়াম থাকে। এই পেরিক্রানিয়াম গুলো এর একটা অ্যাটাচমেন্টের বিশেষত্ব রয়েছে, সেটা আমরা একটু যদি দেখাই, দেখেন। সো আমরা এটা বুঝাতেছি দিস ইজ অক্সিপিটাল প্রোটিউবারেন্স বলে নিলাম, এটা আমাদের নোজ পিট, তারপরে এইদিকে দুটো আমাদের ইয়ার। সো মিডলাইন এটা সুসার, আমরা জানি এই বরাবর আমাদের ফ্রন্টাল সুসার রয়েছে, তারপর আমাদের মিডলাইন সুসার রয়েছে, দিস ইজ মিডলাইন সুসার। এইদিকে আমাদের ল্যামডয়েড সুসার রয়েছে। এই যে সুসার লাইন গুলো, সুসার লাইন, দিস ইজ দ্য সুসার লাইন। পেরিক্রানিয়াম যেটা, পেরিক্রানিয়াম এটা যদি বলি পেরিক্রানিয়াম, তাহলে এই পেরিক্রানিয়াম গুলো লুজলি অ্যাটাচড উইথ দ্য স্কাল, মানে বোনসের সাথে খুবই লুজলি অ্যাটাচ থাকে। আমরা যেমন বোনসের পেরিস্টাম এলিভেটর দিয়ে পেরিস্টামটাকে উঠে ফেলি, ঠিক তেমনি পেরিক্রানিয়াম যদি একটু ব্লেড দিয়ে কাটলেই এটা রিলিজ হয়ে যায়, কিন্তু ইট ফার্মলি অ্যাডহেরেন্ট এট দ্য সুসার লাইন। এই সুসার লাইনে পেরিক্রানিয়াম গুলো একদম ফার্মলি অ্যাডহেরেন্ট থাকে, এবং ইন্টারনাল ডিপ্লয় যেটা আমাদের ইনার লাইনিং অফ দ্য স্কালের সাথে সেটা কমিউনিকেট থাকে, মানে এক্সটেন্ডেড থাকে। সো সো দ্য পেরিক্রানিয়াম যেটা আমরা দেখতে পাই খুব লুজলি স্কাল বোনের সাথে অ্যাটাচ থাকে, কিন্তু যেটা আমাদের সুসার লাইন বরাবর এটা ফার্মলি অ্যাডারেন্ট থাকে। এখন যদি মনে করেন এই জায়গায় কোনো একটা ব্লাডের কালেকশন, ট্রমা হওয়ার ফলে এই জায়গাটা ব্লাড এসে জমা হলো, এখানে কালেকশন অফ ব্লাড জমা। এখন এই ব্লাডটা কি, মনে করেন লেফট প্যারেটাল রিজনে ব্লাডটা হেমাটোমা হয়েছে, তাহলে এই ব্লাড কি রাইট প্যারেটাল রিজন আসতে পারবে? ইট ইজ সাব পেরিক্রানিয়াল, মানে পেরিক্রানিয়ালের নিচে জমা হয়েছে, বোনসের বাইরে পেরিক্রানিয়ালের নিচে
আন্ডার দ্য পেরিক্রানিয়াম, দ্যাট ইজ দ্য পেরিস্টাম নিচে। তাহলে এখন এই ব্লাড কি অপোজিট সাইডে আসতে পারবে? নো, ইটস নট পসিবল, এই পাশে আসতে পারবে না। কেন? ইট ইজ বাউন্ডেড বাই দ্য সুসার লাইন, সুসার লাইনের মধ্যে সে ডিপলি অ্যাডারেন্টের ভিতরে ঢুকে গেছে। সো যদি কোনো হেমাটোমা জমে আন্ডার দ্য পেরিক্রানিয়াম, তাহলে এই হেমাটোমা গুলো কখনোই তার টেরিটরির বাইরে, তার মানে সুসার লাইন দেশে কনফাইন্ড থেকে এই কনফাইন্ড লাইনের বাইরে সে যেতে পারে না। এই জন্য সাব পেরিক্রানিয়াল হেমাটোমা যদি হয়, তাহলে এই হেমাটোমা গুলো তার নির্দিষ্ট বোনসের যে কনফাইন্ড এরিয়া সুসার লাইন তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং এটা শেপটা হবে ওই বোনসের মধ্যে। যেমন ধরুন প্যারাটাল লিজন, এটা হেমাটোমা হলো সাব পেরিক্রানিয়াল। তাহলে পেরিক্রানিয়াল নিচে হেমাটোমা হলে এই হেমাটোমা এই প্যারাটাল লিজনেই ফিক্স থাকবে, এবং রাইট সাইড হলে রাইট সাইডে ফিক্স থাকবে, এবং প্যারাটাল বোনের মধ্যে তার শেপ নেবে, কারণ এই জোনের মধ্যেই সে ঘোরাফেরা করবে, এর বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে আমাদের পেরিক্রানিয়াল তার বিশেষত্ব। এখন যদি এরকম হতো, আরেকটা কথা আমরা বলে দিই, সেটা কানেকটিভ টিস্যু লেয়ারের সাথে। এন্ড কানেকটিভ টিস্যু, যেহেতু স্কালের কানেকটিভ টিস্যু এটা খুব ডেন্স কানেকটিভ টিস্যু, স্কাল্পের কানেকটিভ টিস্যু খুবই ডেন্স, যার কারণে এই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে যদি কোনো ব্লাড জমে, ধরেন একটা স্কাল্প, এখানে সেটা ট্রমা হলো, এখানে একটা ট্রমা হলো, সো দিস ইজ এ ট্রমা। তাহলে এখানে একটা ট্রমা হলে এখানে যে ব্লাড জমলো, এই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে যে ব্লাডটা জমে, এটা সাধারণত যেহেতু খুব ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, এটা এক্সপান্ড করতে পারে না, এদিকেও যেতে পারে না, এদিকেও যেতে পারে না, স্কিন দিয়ে বেরিয়েও আসতে পারে না, আন্ডারলাইং বোনের নিচেও যেতে পারে না, কোনো দিকেই সে যেতে পারে না। যেতে না পারার ফলে ব্লাডটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অ্যাকুমুলেটেড হয়ে যায়, এই জায়গায় অ্যাকুমুলেটেড হয়ে যায়। তাহলে ব্লাড উইদিন দ্য কানেকটিভ টিস্যু লেয়ার অথবা ডিপ টিস্যু লেয়ারের মধ্যে অথবা সুপারফিশিয়াল ফাঁসার মধ্যে যদি কোনো হেমাটোমা হয়, এই হেমাটোমা এক্সপান্ড করতে পারে না। না পারার ফলে আন্ডারলাইং ওই জায়গাতেই সে কম্প্রেসড হয়ে থাকে। এই জন্যই স্কাল্পে কোনো হেমাটোমা হলে ভেরি মাচ পেইনফুল, কারণ এটা এক্সপান্ড করতে পারে না, ভেরি মাচ পেইনফুল হয়। এবং আপনারা খেয়াল করে দেখবেন, কপালে যদি কোনো আঘাত লাগে, ওই জায়গায় জাস্ট ওই বরাবর উঁচু হয়ে থাকে। মনে করেন কপালে খেয়াল করে দেখবেন, অথবা মাথায় কোথাও যদি আঘাত লাগে, জাস্ট ওই জায়গাটা ফুলে ওঠে। এই ফোলাটা কিন্তু টোটাল মাথা জুড়ে হয় না, এটা নির্দিষ্ট জায়গায়, ওই জায়গায় যেখানে ট্রমা হয়েছে ওখানে ফুলে ওঠে, কারণ ওখানে যেটুকু হেমোরেজ হয়েছে অথবা ওখানে যে সোয়েলিংটা হয়েছে ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ, এটা স্প্রেড করতে পারে না এবং ভেরি মাচ পেইনফুল হয়। সো যদি কানেকটিভ টিস্যু লেয়ারের অথবা সুপারফিশিয়াল ফাসা লেভেলে যদি কোনো হেমোরেজ হয় অথবা কোনো কালেকশন হয়, দ্যাট ক্যান এক্সপান্ড ওয়াইডলি, বিকজ এই টিস্যুগুলো ডেন্সলি প্যাকড, ক্লোজলি প্যাকড, যার ফলে এটা এক্সপান্ড করতে পারে না। তাহলে কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে যদি কোনো হেমাটোমা, এটা বেশি এক্সপান্ড করতে পারে না, যার ফলে ভেরি মাচ পেইনফুল হয়। আর যদি পেরিক্যানিয়ামের নিচে হেমাটোমা হয়, এটা তার টেরিটরির বাইরে যেতে পারে না, বিকজ অফ সুসার লাইন বরাবর তার ফার্ম অ্যাডারেন্টের কারণে। সো আমরা এখন প্রসিড করি, আমরা মেইন ডিসকাশনটা অলরেডি করে ফেলেছি। সো দি স্কাল্প হ্যাজ 5 লেয়ার: স্কিন, কানেকটিভ টিস্যু, এপিক্যানিয়াল অ্যাপোনেউরোসিস, লুজ এরোটেশন, পেরিক্রানিয়াম। তাহলে লেয়ার্স অফ স্কাল্প যদি আমরা বলি, খেয়াল করেন লেয়ার্স অফ স্কাল্প, তাহলে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, যেটা আমরা অলরেডি বলেছি, ডেন্স কানেকটিভ টিস্যু থাকে এখানে, এপিক্যানিয়াল অ্যাপোনেউরোটিক লেয়ার, দ্যাট ইজ লুজ টিস্যু, এন্ড ফাইনালি দ্য পেরিক্রানিয়াম। এই ছবিতে আমরা যদি এখন দেখি, খেয়াল করে দেখুন, একদম বাইরের দিকে দিস ইজ স্কিন, প্রচুর পরিমাণে হেয়ার, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে সোয়েট অ্যান্ড সেবাসিস গ্ল্যান্ড। স্কিনের পরের লেয়ারটা, দিস ইজ দ্য ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার, কোনটা? এই যে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ারের মধ্যে প্রচুর ব্লাড ভেসেল রয়েছে, নার্ভ রয়েছে, এবং দিস ব্লাড ভেসেল can do vasospasm because of dense fibrous attachments laterally, দেখো সবসময় এটা রিট্রাক্ট করে রাখে, কন্ট্রাক্ট করতে পারে, সো প্রফিস ব্লিডিং হয়। এই লেয়ারের নিচের যে লেয়ারটি রয়েছে, দেখেন, দিস ইজ দ্য এপিক্রানিয়াল অ্যাপোনেউরোটিক লেয়ার, দিস ব্লুইশ যে কালারটা, এপিক্রানিয়াল অ্যাপোনেউরোটিক লেয়ার। এই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস নাথিং বাট অ্যাপোনেউরোসিস অফ টু মাসলস, একটা ফ্রন্টাল এবং একটা অক্সিপিটাল বেলি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল, যেগুলো ইনসারশন হয় এই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিসের মধ্যে। এবং এই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস দেখবেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, সামনে পিছনে, যেহেতু অক্সিপিটাল মাসল পিছনে এবং ফ্রন্টালিস মাসল সামনে, দুই মাসল এসে মাঝখানে ইনসারশন দেয়, সো অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি টেন্স হয়ে থাকে, টেনশন দেখবেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি টান টান হয়ে থাকে। এখন ধরুন এইটা হচ্ছে পোস্টেরিয়র জোন, আর এইটা বললাম অ্যান্টেরিয়র। তাহলে আমি এখন এই জায়গায় এসে যদি এই ট্রান্সভার্সলি এখানে কেটে দিলাম, এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস যদি কাটা পড়ে, তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ গ্যাপ, দেয়ার ইজ এ লার্জ গ্যাপ ইন দ্য উন্ড, এরকম একটা গ্যাপ দেখা যাবে, এরকম একটা গ্যাপ দেখতে পাবেন। এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস যতক্ষণ পর্যন্ত কাটা না যাবে অ্যান্টেরোপোস্টালে, ততক্ষণ পর্যন্ত লার্জ গ্যাপ হবে না। যখনই এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস অ্যান্টেরোপোস্টালে এরকম কাটা পড়বে, তখন দেখবেন যে একটা ওয়াইড গ্যাপ হয়ে যাবে ইন দ্য স্কাল্প, তখন আপনারা দেখবেন পেরিক্যানিয়াম দেখা যাচ্ছে, লুজ অ্যারেলা টিস্যু প্লেন দেখা যাচ্ছে। সো স্কাল্পের গ্যাপ হইতে হলে আপনাকে কোপটা দিতে হবে, অথবা যে কোনো একটা, মনে করেন যে এই কোপ দিলাম না, এই কোপটা হবে এরকম অ্যান্ট্রোপোস্টাল ট্রান্সভার্স কোপ করতে হবে। স্কাল্পের ট্রান্সভার্সে যদি কোনো কারণে ইনজুরি হয়, স্কাল্পে কাট ইনজুরি হয়, তাহলে দেখবেন গ্যাপ হয়ে যায়, একদম পুরো হা হয়ে যাবে, বোনস দেখা যাবে, মানে পেরিক্রানিয়াম দেখা যাবে।
এরপরে যে লেয়ারটি রয়েছে দেখেন সেটা হচ্ছে লুজ অ্যারেলার টিস্যু প্লেন। দিস ইজ দ্য লুজ অ্যারেলার টিস্যু প্লেন, নিচের দিকে যেটা লুজ অ্যারেলার টিস্যু প্লেন। এই প্লেন ইজ রিলেটিভলি অ্যাভাস্কুলার প্লেন, এবং এই প্লেন দিয়ে যেটা হয়, দের ইজ এ কমিউনিকেশনস অফ ইমিসারি ভেন। এই বরাবর দেখা যায় ইমিসারি ভেন গুলো ইনার ডিপ্লয়ের সাথে আমাদের এখানে কমিউনিকেশন করছে ইমিসারি ভেন থ্রু দিস লেয়ার। এরপরে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের পেরিক্র্যানিয়াম। ইট ইজ নাথিং বাট দ্য পেরিস্টেম অফ স্কাল্প। তাহলে পেরিক্র্যানিয়াম কোনটা দেখেন, এই যে এটা পেরিক্র্যানিয়াম, দিস ইজ দ্য পেরিক্র্যানিয়াম। এবং এই পেরিক্র্যানিয়ামটা সুসার লাইন বরাবর এইরকম ভিতরে দিকে একদম অ্যাডহেরেন্ট হয়ে থাকে সুসার লাইন পুরো স্কালেই। এই পেরিক্র্যানিয়াম দেখেন এই স্কালে এখানে আলাদা কালার দিয়ে দেখায়, এই পেরিক্র্যানিয়াম যে এখানে অ্যাটাচমেন্ট হয়েছে লুজলি অ্যাটাচমেন্ট, এই লাইন বরাবর লুজলি অ্যাটাচড হয়ে থাকে। কিন্তু যেখানে এসেই সে সোশ্যাল লাইন পায়, সেই জায়গায় দেখা যাবে যে সে ফার্মলি অ্যাটাচ হয়ে থাকে। যার কারণে পেরিক্র্যানিয়ামের নিচে যদি কোনো হেমাটোমা জমে, এই হেমাটোমাটা দেখা যাবে যে এই পেরিক্র্যানিয়ামে এই লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই হেমাটোমা এই পারে আসতে পারে। সো দিস ইজ দ্য লুজ অ্যারেলার টিস্যু আমাদের কানেকটিভ টিস্যু লেয়ার, দ্যাট ইজ দ্য সুপারফিশিয়াল ফাসিয়াল লেয়ার, যার খুব ইম্পর্টেন্স রয়েছে, এবং এইটা হচ্ছে আমাদের লুজ অ্যারেলার টিস্যু লেয়ার, যার একটা সার্জিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। সো স্কিন অফ দ্য স্কাল্প সম্পর্কে যদি আমরা এখন কথা বলি, তাহলে বলবো স্কাল্পের স্কিন ইজ ভেরি থিক এবং এটা হেয়ারি, এবং এখানে এই যে এই পরিমাণ হেয়ার থাকে, এবং প্রতিদিন 20 থেকে 100টা ডেইলি লস অফ হেয়ার হয়। প্রতিদিন নর্মালি 120 থেকে 100টা পর্যন্ত আমাদের হেয়ার লস হতে পারে, এবং এটা কনকমিটেন্টলি রিপ্লেস হয়। তার মানে চুল একটু পড়লেই উড়ি ধরার কোনো কারণ নেই, 100টা চুল পড়ে গেলে 100টা চুল নতুন করে গজাবে আপনার। এবং স্কিন ইজ অ্যাডহেরেন্ট উইথ দ্য ফাসা লাইক দ্য পাম অ্যান্ড সোলের থিক স্কিনের মতো, এবং অ্যাবান্ডেন্ট সেবাসিয়াস এন্ড সোয়েট গ্ল্যান্ড এন্ড হেয়ার ফলিকল থাকে, এবং ইট ইজ দ্য কমনেস্ট সাইট ফর সেবাসিয়াস সিস্ট। এই ছবিতে দেখেন এই লোকটার সেবাসিয়াস সিস্ট, দিস ইজ সেবাসিয়াস সিস্ট ইন দ্য স্কাল্প। কি হিউজলি সোলেন, কত বড় সেবাসিয়াস সিস্ট হয়েছে। মজার ব্যাপার হচ্ছে স্কাল্পের যে সেবাসিয়াস সিস্ট হয়, এখানে কোনো পাংটাম খুঁজে পাওয়া যায় না। আমরা বডির যত সেবাসিয়াস সিস্ট দেখি, সব জায়গায় একটা জিনিস খুঁজে, প্রথমে যে দেখি এটা স্কিনের সাথে ফিক্সড কিনা, নাম্বার টু দেখি ওখানে কোনো পাংটাম আছে কিনা। স্কিনের সাথে ফিক্সড, পাংটাম আছে, তার মানে ইট ইজ এ সেবাসিয়াস সিস্ট। পাংটাম নাই, স্কিনের নিচে আছে, ফিক্সড না, তার মানে এটা লাইপোমা, খুব কমন ডায়াগনোসিস। তাহলে স্কিনের সাথে যদি এরকম ফিক্সড থাকে এবং কোনো পাংটাম না থাকে স্কাল্পে, দিস ইজ দা সেবাসিয়াস সিস্ট। এখন এরকম অনেকগুলো সেবাসিয়াস সিস্ট, মনে করেন যেহেতু প্রচুর পরিমাণে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, সো সামনে পিছনে ডানে বামে চারিদিকে প্রচুর সেবাসিয়াস সিস্ট যদি একসাথে যুক্ত হয়, এরকম একটা সেবাসিয়াস সিস্ট, চারিদিক থেকে সেবাসিয়াস সিস্ট এভাবে মনে করেন মাথার মধ্যে হয়েছে, তাহলে এটা দেখতে অনেকটা কেমন মনে হচ্ছে, পাগড়ির মতো। আমরা পাগড়ি দেখেছি, হ্যাঁ, মৌলবীদের দেখবেন বা অনেক মানে ধর্মীয় রিলিজিয়াস পারপাজে অনেকে পরে পাগড়ি। তো পাগড়ি দেখবেন বেন্ডিং করে থাকে, সবসময় এরকম পেঁচানো থাকে। এখন যদি সেবাসিয়াস সিস্ট অথবা এই ধরনের কোনো লেশন চারিদিক দিয়ে মাথার মধ্যে হয়, তাহলে দেখতে অনেকটা পাগড়ির মতো মনে হবে। সো ইট ইজ কল্ড দ্য টারবান সিস্ট, টারবান টিউমার। টারবান মানে বা টারবানের বাংলা অর্থ পাগড়ি। সো পাগড়ির মতো যখন হয়ে যাবে অনেকগুলো সেবাসিয়াস সিস্ট অথবা এই ধরনের আলো অন্য কোনো লেশনের কারণে যদি পাগড়ির মতো স্কাল্প হয়ে যায়, that looks like a turban, that is called the turban tumor. So turban tumor, it is nothing but accumulations of multiple একটা দুটাতে হবে না, মাল্টিপল আইদার সিলিন্ড্রোমাটা অথবা মাল্টিপল নোডুলার বিসিসি অথবা সোয়েট গ্ল্যান্ডের টিউমার, এটা হিড অ্যাডেনোমা অথবা প্লেক্সিফর্ম নিউমোফাইব্রোমা, এগুলো কারণেও টারবান টিউমার হতে পারে। আমরা এখন দেখবো সুপারফিশিয়াল ফাসা। অলরেডি আমরা অনেক ডিসকাস করেছি সুপারফিশিয়াল ফাসা নিয়ে। সুপারফিশিয়াল ফাসা ইট ইজ আ মোর ফাইব্রাস, এটা ভেরি মাচ ফাইব্রাস এবং ডেন্স থাকে, স্পেশালি সেন্টারে বেশি থাকে। এবং ফাইব্রাস শেপটা ডিভাইড দিস লেয়ার ইনটু নিউমারাস পকেট, যেটা আমরা ব্লক করে দেখেছি, নিউমারাস পকেটে ডিভাইড করে, এবং এই পকেটের মধ্যে থাকে ব্লাড ভেসেল গুলো। ওয়াল অফ দ্য ব্লাড ভেসেলস আর এডহেরেন্ট টু দ্য ফাইব্রাস নেটওয়ার্ক। এই ফাইব্রাস নেটওয়ার্ক গুলো ব্লাড ভেসেল ওয়ালকে সবসময় রিট্রাক্ট করে রাখে। সো ইটস প্রিভেন্ট দ্য কন্ট্রাকশন অফ দ্য ব্লিডিং ভেসেল এন্ড ইট লিডস টু প্রফিউজ ব্লিডিং। তাহলে স্কাল্পে প্রফিউজ ব্লিডিং হওয়ার কারণ কি? ভেসেল ডাইলেটেড হয়ে থাকা, নাকি প্রিভেন্ট কন্ট্রাকশন? প্রিভেন্ট, ইট ইজ প্রিভেন্টেড ফ্রম কন্ট্রাকশন, ভেসেল স্পাজম বন্ধ হয়ে যায়। কেন হয়? কারণ রিট্রাকশন করে রেখেছে। সো এখানে যদি আমরা এখন খেয়াল করি, তাহলে দেখতে পাবো স্কাল্পের লেয়ার গুলো। স্কাল্পের লেয়ার আমরা অলরেডি ডেসক্রাইব করেছি। তাহলে দেখেন এখানে যে লাইনটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য কানেক্টিভ টিস্যু লেয়ার, এবং এখানে আমাদের ভেসেল গুলো থাকে। দিস ভেসেল ইজ কানেক্টেড উইথ দিস ইমিশারি ভেন, দিস ইজ কল্ড দ্য ইমিশারি ভেন। এইটা হচ্ছে আমাদের ইমিশিয়ারি ভেন। এই ইমিশিয়ারি ভেনের মাধ্যমে ইট ইজ কানেক্টেড উইথ দ্য সাবডুরাল ভেনাস প্লেক্সাস, দিস ইজ স্যাজিটাল সাইনাস। তো এইরকম সাইনাস গুলোর সাথে, সাবডুরাল সাইনাসের সাথে ইন্ট্রাক্রানিয়াল কমিউনিকেশন হয়েছে স্কাল্পের
এক্সটার্নাল পার্টের সাথে ইন্ট্রাক্রানিয়াল কমিউনিকেশন হয় থ্রু দা ইমিসারি সাইনাস, এবং এই ইমিসারি ভেইন গুলো ট্রাভার্স করে থ্রু দা লুজ অ্যারেওলার টিস্যু প্লেন। লুজ অ্যারেওলার টিস্যু প্লেন দিয়ে ইমিসারি ভেইন গুলো ট্রাভার্স করে। তো কোনো কারণে যদি লুজ অ্যারেওলার টিস্যু প্লেনের মধ্যে ইনফেকশন জমা হয়, সো এই লুজ অ্যারেওলার টিস্যু প্লেনের মধ্যে যদি কোনো কালেকশন জমা হয়, এই কালেকশন বা এখানে কোনো হেমাটোমা হলে একসময় সেখানে ইনফেকশন হবে। এই ইনফেকশনটা ক্যান এন্টার ইনটু দ্য ইমিসারি ভেন এন্ড ফাইনালি এন্টার ইনটু দ্য ইন্ট্রাক্রানিয়াম, তার মানে থ্রম্বোসিস হবে। সো এক্সট্রাক্রানিয়াল টু ইন্ট্রাক্রানিয়াল কমিউনিকেশন করতে পারে লুজ অ্যারেওলার টিস্যু প্লেন, ইজ কল্ড দ্য ডেঞ্জার এরিয়া অফ দ্য স্কাল। সো হোয়াই প্রফিউজলি ব্লিড, স্কাল্পের ব্লিডিং, তাহলে এটা আমার মনে হয় এখন আপনার কোনো প্রবলেম নাই। ইট ইজ ডিউ টু ফেইলিওর অফ retraction of the bleeding vessel due to attachment of the surrounding dense tissue. Danger of the scalp, danger layer of scalp, তাহলে danger layer of scalp কোনটা হবে? This is the emissary vein যেটা অলরেডি ডিসক্রাইব করেছে। This is the emissary vein connecting with the sinus, sinus connection করছে, and this is the loose areolar tissue plane. This is the loose areolar tissue plane যেটা বারবার বলেছি, any hematoma, any infection can enter through this emissary vein from this loose areolar tissue plane এবং enter into the intracranial. কেন loose areolar tissue plane কে এত এমফেসিস দেওয়া হয়েছে? বিকজ স্কিন, কানেকটিভ টিস্যু এন্ড এপিক্রানাল অ্যাপোনেউরোসিস এইসব লেয়ার গুলোর মধ্যে কোনো হেমাটোমা কালেকশন থাকতে পারে না বেশিক্ষণ। বেশিরভাগ কালেকশনটা হয় দিস লুজ প্লেনের মধ্যে, লুজ অ্যারেওলার টিস্যু প্লেনের মধ্যে হয়। সো এই দিস লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সট্রাক্রানিয়াল টু ইন্ট্রাক্রানিয়াল ট্রান্সমিশন অফ ইনফেকশনস। সো স্কাল্প ইনজুরি প্রফিউজলি ব্লিড ডিউ টু হোয়াট? এই প্রশ্নের উত্তর কি হবে? স্কাল্পের ব্লিডিং, স্কাল্পের ব্লিডিং, স্কাল্পের ব্লিডিং কেন প্রফিউজলি ব্লিড করে স্কাল্প? ইট ইজ ডিউ টু inadequate contraction of the blood vessels. কেন কন্ট্রাকশন করতে পারে না? বিকজ ফাইব্রাস টিস্যুতে সে মানে সবসময় রিট্রাক্টেড হয়ে থাকে। গেলিয়া অ্যাপোনেউরিটিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গেলিয়া অ্যাপোনেউরিটিকা এর গেলিয়ার বাংলা অর্থ হচ্ছে হেলমেট, মানে মাথায় যে আমরা হেলমেট ব্যবহার করি এটা। তাহলে গেলিয়া অ্যাপোনেউরিটিকা যেটা আমাদের এপিক্রানাল অ্যাপোনেউরিসিস লেয়ার, এটা নাথিং বাট লাইক এ হেলমেট, আসলে হেলমেটের মতোই থাকে, খেয়াল করে দেখুন। এটা আরো কিছু নাম রয়েছে, এপিক্রানাল অ্যাপোনেউরিসিস বলা হয়ে থাকে। ইট ইজ ফ্রিলি মোবাইল এবং ইট রিসিভস ইনসারশনস অফ ফ্রন্টালিস এন্ড অক্সিপিটালিস মাসল ইনসারশন রিসিভ করে, এবং এর থিন এক্সপানশন থাকে আমাদের ল্যাটারালি, যেটা জাইগোমেটিক আর্টস পর্যন্ত এক্সটেন্ড করে। এবং স্কাল্প উন্ড ডাজ নট গ্যাপ হয় না আনলেস গেলিয়া ইজ ডিভাইডেড ট্রান্সভার্সলি। সো গেলিয়া অ্যাপোনেউরিটিকা যদি ট্রান্সভার্সলি ডিভাইডেড না হয় তাহলে স্কাল্পের উন্ড নরমালি গ্যাপ হয় না। অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল ইজ ভেরি ইম্পর্টেন্ট, জানতে হবে। অক্সিপিটাল ফ্রন্টালিস মাসলে দুইটা বেলি রয়েছে, একটা হচ্ছে অক্সিপিটাল বেলি আর একটা হচ্ছে ফ্রন্টাল বেলি। সো ফ্রন্টাল বেলি এবং অক্সিপিটাল বেলি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা যদি পরের ছবিতে যাই, এই মাঝখানে যে জায়গাটা দেখেন, দিস ইজ দ্য এপিক্রানাল অ্যাপোনেউরোসিস। সো দিস ইজ দ্য এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস। সামনের দিকে মাসল, পেছনের দিকে মাসল, মাঝখানে মাসলগুলোর ইনসারশন। এই ছবিতে আমরা যদি দেখি, this is the superior nuchal line of the occipital bone. এই লাইন থেকে আমাদের অক্সিপিটালিস মাসল অ্যারাইজ করছে, তারপরে সে অ্যাপোনেউরোসিসে কনভার্ট হয়ে গেল। সো দিস ইজ দ্য ইনসারশন সাইট অফ দ্য অক্সিপিটাল পার্ট অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল। সিমিলারলি দিস ইজ দ্য ফ্রন্টালিস মাসল। তাহলে এই দিক থেকে ফ্রন্টালিস মাসল অ্যারাইজ করছে। দিস ফ্রন্টালিস মাসল অ্যারাইজেস ফ্রম দ্য ফোরহেড স্কিন। ফ্রন্টালিস মাসল ইজ আ এক্সেপশনাল মাসল ইন দ্য বডি, যার কোনো বোনে অ্যাটাচমেন্ট নাই। অরিজিন নিচ্ছে কোথা থেকে? ফোরহেডের স্কিন থেকে, সেই সাথে অরবিকুলারিস অকুলি মাসলের কিছু পার্ট থেকে, কুরুগেটাস সিলেরি মাসল থেকে, এগুলো মাসল থেকে অরিজিন, তার ফ্রম দা স্কিন, and it is inserted into the অ্যাপোনেউরোসিস, এপিক্রানাল অ্যাপোনেউরোসিস। সরাসরি বোনের সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই। ঠিক তেমন আমাদের হাতে আমাদের যে লাম্ব্রিকাল মাসল গুলো রয়েছে, আমাদের লাম্ব্রিকাল যে মাসল গুলো রয়েছে, এই লাম্ব্রিকাল মাসল গুলো অরিজিন এবং ইনসারশন ফ্রম টেন্ডন টু টেন্ডন। এইরকম একটা ব্যতিক্রমী মাসল হচ্ছে ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল, যার অরিজিন ফ্রম দ্য স্কিন আর ইনসারশন ইনটু অ্যাপোনেউরোসিস। অক্সিপিটাল ফ্রন্টালিস, এটার এক্সটেনশন ফ্রম দ্য অক্সিপিট টু দ্য আইলিড, has no bony attachment to belly রয়েছে, inserted into the epicriminal aponeurosis in the middle part. Occipital belly arises from the supranuchal line and frontal belly arises from the forehead skin এবং oculomotor আমাদের যে
অরবিকুলারিস অকুলি অ্যান্ড কোরুগেটর সুপারসিলি মাসল থেকে অরিজিন নেয় এবং ইট অ্যাক্টস, যে অ্যাকশনটা হয় আইব্রো এবং আইব্রো কে রেজ করে, ফোরহেড কেও রেজ করে, সেই সাথে ফোরহেড যেহেতু রেজ করে তখনই ফ্রন্টাল রিঙ্কিং গুলো হয়। সার্জিক্যাল লেয়ার নিয়ে আমরা অলরেডি ডিসক্রাইব করেছি। ফার্স্ট দি লেয়ার আর ফর্মলি অ্যাডহেন্ট উইথ ইচ আদার এবং দিস আর কল্ড দ্য সার্জিক্যাল লেয়ার অফ দ্য স্কাল্প। লুজ অ্যারেওলার টিস্যু প্লেন আমরা ডিসক্রাইব করেছি। লুজ অ্যারেওলার টিস্যু প্লেন, এটা ফোর্থ লেয়ার এবং ইট এক্সটেন্ড ফ্রম দ্য নুক্লিয়ার লাইন টু দ্য আইলিড এবং ইট ইজ আ ন্যাচারাল প্লেন ফর ক্লিভেজ অফ সার্জারি। সার্জারি করার সময় ন্যাচারাল প্লেন হিসেবে কাজ করে বিকজ এটা লেস ভাস্কুলার লেয়ার এবং এটা ফ্রিলি মোবাইল লেয়ার। এর উপরে তিনটা লেয়ার একসাথে ইউনিট হিসেবে মুভ করে। And it is traversed by emissary vein এবং emissary vein গুলো কানেকশন দেয় উইথ দ্য সেকেন্ড লেয়ার, দ্যাট ইজ দ্য সুপারফিশিয়াল ফাশিয়াল লেয়ার, যার মধ্যে ব্লাড ভেসেল রয়েছে, সেই লেয়ারের সাথে কানেকশন দেয় ইন্ট্রাক্রানিয়াল ডুরাল সাইনাসের সাথে। সো দের ইজ চান্স অফ ট্রান্সমিশন অফ ইউনিট এন্ড ইট ইজ কল্ড দ্য ডেঞ্জার লেয়ার অফ স্কাল্প অর ডেঞ্জার এরিয়া অফ স্কাল্প। তাহলে এখন ব্লাড ট্র্যাকিং কিভাবে হয় দেখেন। এখন মনে করেন যে দিস ইজ দ্য অক্সিপিটাল বেলি, তাহলে এটা আমাদের অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল বলছে। দিস ইজ দ্য অক্সিপিটাল বেলি। এরপর আসলে এপিক্রানাল অ্যাপোনেউরোসিস। এই অ্যাপোনেউরোসিস এসে পরবর্তী দিকে আবার রয়েছে আমাদের ফ্রন্টাল বেলি অফ দা অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল। সো ইট ইজ দা ফ্রন্টাল বেলি ধরলাম। এই ফ্রন্টাল বেলি অরিজিন কোথায় হয়েছে? ফ্রম দা আইলিড। এখানে আমাদের আইলিড রয়েছে, সো আইলিড থেকে তার অরিজিন হয়েছে। এখন এই লেয়ারের নিচের যে লেয়ারটি, দিস ইজ দা দিস লেয়ার ইজ কল্ড দা লুজ অ্যারেওলার টিস্যু লেয়ার। এখন এই লুজ অ্যারেওলার টিস্যু লেয়ারের কথা চিন্তা করেন, এখানে যদি কোনো ব্লাড বা কালেকশন জমে, হেড ইনজুরি ফলে এখানে ব্লাড জমলো, এই ব্লাডে যাওয়ার পথ একটা পেছনের দিকে একটা সামনের দিকে। পেছনের দিকে ব্লাইন্ড ট্র্যাক, যদি সামনের দিকে যায়, দেখেন সামনের দিকে যদি যাইতে থাকে, যাওয়ার পর দেখা যাবে যে এই বরাবর নামছে, নামতে নামতে সে দেখবে তার কোনো বাউন্ডারি নাই, চলে যেতেই থাকে যেতে থাকে, কারণ আমরা জানি যে ফ্রন্টাল বেলিতে কোনো মাসল অ্যাটাচমেন্ট নাই, ইট ইজ অ্যাটাচ টু দ্য আইলিড। সো এটা মুভ করবে, নাও ডাউনওয়ার্ডস মুভমেন্ট আসবে, আস্তে আস্তে আইলিডের এসে সে ব্লাড গুলো জমবে। এই বরাবর এসে এখানে আমাদের হচ্ছে আইবল। সো এখানে এসে দেখা যাবে যে আমাদের আইলিড নিচে চারিদিক দেখে নেয়, অরবিটাল ক্যাভিটি চারপাশ এখানে ব্লাড জমে আছে। তাহলে আইলিডের নিচে এসে জমবে এবং দেখা যাবে যে ব্ল্যাক আই হবে। তাহলে ব্লাড যদি কালেকশন হয় আন্ডার দা এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস, দ্যাট ইজ দ্য লুজ অ্যারেওলার টিস্যু প্লেনে, তাহলে এই ব্লাডের ট্র্যাকিং হবে আন্ডার দা এপিক্রানিয়াল অ্যাপোনেউরোসিস। এই অ্যাপোনেউরোসিস যেহেতু সামনের দিকে ফ্রন্টালিস মাসলের সাথে অ্যাটাচ, সো ফ্রন্টালিস মাসলের আন্ডার সারফেসে ব্লাড থাকবে। এই ফ্রন্টালিস মাসল অ্যাটাচড উইথ দা আইলিড, সো আইলিডের এসে ব্লাড এসে জমবে। তো তখন দেখতে কেমন হবে? তাহলে এখন যদি আমরা খেয়াল করে দেখেন, এই বড়টা কালেকশন জমলো, এই কালেকশন মে ট্র্যাক ডাউন দিস ওয়ে ইনটু দা আন্ডার দা আইলিড। তাহলে দেখা যাবে যে এই মানুষটা দেখেন, দিস ইজ দা কালেকশন অফ ব্লাড আন্ডার দা আইলিড। তাহলে এখানে যে কনজাংটিভাল হেমোরেজ আর এই পাশের কনজাংটিভাল হেমোরেজ, দুটো কি এক? একজনের কনজাংটিভাল হেমোরেজ হচ্ছে সারাউন্ডিং পুরো জায়গা জুড়ে রয়েছে এবং এই বরাবর তার আইলিডে দেখা যাবে কনটুশন রয়েছে, এখানে অনেকগুলো ব্ল্যাকিশ হয়ে থাকবে, ব্লাড জমে। আর এই লোকটার দেখেন কনজাংটিভাল হেমোরেজ হচ্ছে এইটুকু। তাহলে দিস রাইট আইলিডে আইয়ে যে কনজাংটিভাল হেমোরেজ হয়েছে, ইট ইজ ডিউ টু এক্সট্রাভাসেশনস অফ ব্লাড ইন দ্য স্কাল্প। সো স্কাল্প থেকে ট্র্যাকিং হয়ে ব্লাড এখানে এসেছে। আর এই জায়গার হেমোরেজের কজ হচ্ছে লোকাল কজ। তাহলে আই লিডে এখানে যদি আমরা আইয়ে যে যদি ব্লাড দেখি, মানে আমরা যদি মানে কনজাংটিভাল হেমোরেজ দেখি, তাহলে আমাদের হেড ইনজুরি যদি থাকে কনকমিটেন্ট, তাহলে আমাদের টার্গেট থাকবে পুরো আই জুড়ে, পুরো কনজাংটিভা জুড়ে তার ব্লিডিং আছে কিনা এবং তার আইলিডের ওখানে ব্ল্যাকিশ হয়ে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবো ইট ইজ ডিউ টু ট্র্যাকিং অফ ব্লাড ইনটু দ্য লুজ অ্যারেওলার টিস্যু প্লেন। আর যদি তা না থাকে, হেড ইনজুরি নাই, এমনিতে এখানে একটা হেমোরেজ নিয়ে এসেছে, সো ইট ইজ ডিউ টু অ্যানাদার কজ, লোকাল কজ অথবা আদার কোনো কজের কারণে। তাহলে স্কাল্পের কজের কারণে যদি হেমাটোমা হয়, তাহলে কি হবে? পুরো স্ক্লেরা জুড়ে দেখতে পাবেন আপনি কনজাংটিভাল হেমোরেজ হয়ে আছে, সেই সাথে আইলিডের চারপাশে ব্ল্যাকিশ হয়ে থাকবে। সো ব্ল্যাক আই ইট ইজ ডিউ টু অক্সিপিটাল ফ্রন্টালিস মাসল ইজ কন্টিনিউয়াস উইথ দ্য আইলিড এবং লুজ অ্যারেওলার টিস্যু প্লেনে যদি কোনো ব্লাড জমে, তাহলে সাবকি লুজ অ্যারেওলার টিস্যু প্লেন ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য সাব অ্যাপোনেউরিক লেয়ার অফ দ্য স্কাল্প এবং ইট ইজ আলটিমেটলি আমাদের আইলিডের নিচে কনজাংটিভাতে এসে হেমোরেজটা জমে, ইজ কল্ড দ্য ব্ল্যাক আই। যদি আপনাকে বলা হয় ব্ল্যাক আই এর কারণ কি, ব্ল্যাক এর কারণ ইট ইজ ডিউ টু ট্র্যাকিং অফ ব্লাড থ্রু দ্য লুজ অ্যারেওলার টিস্যু প্লেন, ইট ইজ নট থ্রু দ্য কানেক্টিভ টিস্যু প্লেন। আমরা আমাদের সেশনে প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি। এখন আমরা পেরিকার্ডিয়াম দেখবো, পেরিকার্ডিয়ামের পরে কিন্তু আমরা দেখবো আমাদের নার্ভাস এন্ড দা নিউরোভাস্কুলার স্ট্যাটাস, দেখলে আমাদের সেশন শেষ হবে।
পেরিক্রানিয়াম যেটা আমরা বলেছিলাম, ইট ইজ লাইক দ্য পেরিস্টেম অফ দ্য বোন, ইট ইজ স্কালের পেরিস্টেমের মতো। ইট ইজ লুজলি অ্যাটাচড উইথ দ্য স্কাল বাট ফার্মলি অ্যাটাচড দ্য সোশ্যাল লাইন। কেফাল হেমাটোমা ইজ আ কালেকশন ডিপ টু দ্য পেরিক্রানিয়াম। পেরিক্রানিয়ামের নিচে যখন কালেকশন হবে, যেটা আমরা বলেছিলাম সোশ্যাল লাইনের মধ্যে ফিক্স থাকে, এটা স্প্রেড করতে পারে না, তার টেরিটরি বাইরে যেতে পারে না, যেটাকে বলা হয় কেফাল হেমাটোমা। এবং ইট ইজ কনফাইন্ড টু দ্য রিজন অফ দ্য সোশ্যাল লাইন এবং আন্ডারলাইং বোনের শেপ সে গ্রহণ করে। সেপ্টি হেমাটোমা ভালভ বলে একটা শব্দ রয়েছে। এই কেফাল হেমাটোমা জিনিসটা সেপ্টি ভালভ হিসেবে কাজ করতে পারে। ধরুন আমার প্যারাটাল লিজন একটা ট্রমা হলো, সাধারণত বাচ্চাদের এটা বেশি হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে যেহেতু ক্রানিয়াল বোনটা ভালোভাবে ডেভেলপড হয়ে যায়, সো বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এটা বেশি হয়। হেড ইনজুরি হলো, হেড ইনজুরি হওয়ার ফলে তাহলে আমার স্কাল বোনটা ফ্র্যাকচার হলো। স্কাল বোন ফ্র্যাকচার হলে স্কাল বোনে আমরা বলেছিলাম যে ইমিশারি ভেন গুলো কথা বলেছিলাম না, তো ইমিশারি ভেন দিয়ে তো আমার কানেকশন রয়েছে, এক্সট্রা ক্রানিয়াল ইন্ট্রাক্রানিয়াল কানেকশন রয়েছে। এখন স্কাল বোন ফ্র্যাকচার হওয়ার পরে ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হলো, ইন্ট্রাক্রানিয়াল মনে রাখবেন ব্রেনের মধ্যে হেমোরেজ হলো। ব্রেনের মধ্যে হেমোরেজ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। সাবডুরাল হেমোরেজ ভেরি ভেরি ডেঞ্জারাস, কারণ এই হেমোরেজ গুলো ব্রেনকে কম্প্রেসড করে। তাহলে এখন ব্রেন যদি কম্প্রেসড হয় তাহলে তো আমরা নিউরোলজিক্যাল সাইন্স চলে আসবে। কিন্তু যদি এমন হয় যেহেতু ইমিশারি ভেন দিয়ে আমার সংযোগ রয়েছে এক্সট্রা ক্রানিয়ালের সাথে, তাহলে যদি এরকম হয় যে ইন্ট্রাক্রানাল হেমোরেজ হলে কিন্তু এই হেমোরেজ গুলো আমাদের লিক আউট হয়ে বেরিয়ে আসতে পারছে ইমিশারি ভেন দিয়ে আমাদের লুজ অ্যারেলা টিস্যু প্লেনে চলে আসলো। তাহলে ব্যাপারটা এরকম যে এইটা বললাম আমার বাইরের লেয়ারে কথা বললাম, দিস ইজ দ্য বোনস। বোনসের বাইরে দিয়ে আমি বললাম দিস ইজ দ্য পেরিস্টিয়াম। এইটা হচ্ছে আমার লুজ অ্যারেলা টিস্যু প্লেন এবং বাইরের দিকে দিস ইজ স্কিন বললাম। তাহলে আমার ফ্র্যাকচার হলো কোথায়? আমার ফ্র্যাকচার হলো এই জায়গাটা ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হয়ে এই পার্টটা ফ্র্যাকচার হয়েছে। তাহলে ফ্র্যাকচার হওয়ার পরে এখন এখানে এসে আমার কালেকশন জমলো, তাহলে ব্রেন ম্যাটার উইল বি কম্প্রেসড উইথ দিস কালেকশন। তাহলে ব্রেন ম্যাটার যদি কম্প্রেসড হয়, ব্রেন ম্যাটার কম্প্রেসড হয় কিন্তু ডেঞ্জারাস। তাহলে আমি যদি এরকম কপাল যদি আমার ভালো হয়, তাহলে এখন এই বরাবর আমি জানি ইমিশারি ভেন রয়েছে, ইমিশারি ভেন, এই ইমিশারি ভেন গুলো ওপেন করে কানেক্টেড, দিস ইমিশারি ভেন আর কানেক্টেড উইথ দা সেকেন্ড লেয়ার, দ্যাট ইজ আ কানেক্টিভ টিস্যুর ফাঁসা লেয়ার। তাহলে এখন যদি এই ইমিশারি ভেনের মাধ্যমে এই হেমাটোমা গুলো যদি আমার এই ভেনের মাধ্যমে বেরিয়ে এসে এখানে এসে কিছুটা জমলো, এখানে এসে কিছু হেমাটোমা জমলো, তাহলে এই হেমাটোমার পরিমাণ এখানে কমে যাবে। তাহলে এখানে যে আমার হেমাটোমা কমে যাচ্ছে আর বিনিময়ে এখানে একটু বাড়লো, এখানে বাড়লে সমস্যা না, ব্রেনের মধ্যে বাড়লে সমস্যা, তাহলে ব্যালেন্সিং হচ্ছে। তাহলে দেখা যাবে যে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় যে বোন ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হওয়ার পরে হেমাটোমা হয়েছে ইন্ট্রাক্রানিয়াল, কিন্তু সিমটম আসছে না। কেন সিমটম আসছে না? কারণ এই ভাল্ভ লাইক অ্যাকশনের ফলে এখান থেকে এই ব্লাড গুলো ড্রেন হয়ে আমাদের যে লুজ অ্যারেলা টিস্যু প্লেনের মধ্যে কিছু ব্লাড এসে অবস্থান করছে, যার ফলে তার নিউরোলজিক্যাল সিমটম সহজে ডেভেলপ করে না। যদি ব্লিডিং এর পরিমাণ বেশি না হয় তাহলে দেখা যাচ্ছে পেশেন্ট এমনি ভালো হয়ে গেল, আর ব্লিডিং এর পরিমাণ বেশি হলে তখন দুই দিকেই তখন প্রেশার বেড়ে যাবে। এই মেকানিজমটাকে বলা হয় সেফটি ভালভ মেকানিজম অফ দ্য কেফাল হেমাটোমা। কেফাল হেমাটোমা মানে পেরিক্রানামের নিচে ব্লাড জমা, বা এই মানে কেফাল হেমাটোমা বলা যাবে না, বলবেন যে হেমাটোম সেফটি ভালভ মেকানিজম, যেটা হতে পারে ব্রেন হেড ইনজুরি ক্ষেত্রে। তাহলে কি হবে যে এখানকার ইন্ট্রাক্রানিয়াল ব্লাড গুলো এক্সট্রাক্রানিয়াল ড্রেনেজ হয়ে ইন্ট্রাক্রানিয়াল প্রেশারটা কমিয়ে দিতে পারবে, এটাকে বলা হয় সেফটি ভালভ মেকানিজম অফ হেমাটোমা। সো আমরা যদি দেখি, খেয়াল করেন, ফ্র্যাকচার অফ দ্য ক্রানিয়াল ভল্ট ইন দ্য চিলড্রেন, টিয়ারিং অফ দ্য ডুরামেটার এন্ড দ্য পেরিক্রানিয়াম। সো ইন্ট্রাক্রানাল হেমোরেজ হবে ডেফিনেটলি। ইন্ট্রাক্রানাল হেমোরেজ তখন কমিউনিকেট করবে উইথ দ্য সাব অ্যাপোনেট্রিক স্পেস, দ্যাট ইজ দ্য লুজ অ্যারেলা টিস্যু লেয়ার উইথ দ্য ইমিশারি ভেন। সাইন অফ cerebral compression don't develop until সাব অ্যাপোনেট্রিক স্পেস ইজ ফুললি ফিল্ড উইথ ব্লাড। এই স্পেস যতক্ষণ পর্যন্ত ফুললি ফিল্ড হবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো সাইন সিম্পটম আসবে না। Collection of blood in the fourth layer, that is the loose areolar tissue plane, acts as a valve-like action. The blood কে পাস করতে দিয়েছে। So it is called the septic valve hematoma. Septic valve hematoma. সো আমরা আমাদের সেশনে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন দেখবো ব্লাড সাপ্লাই টু দ্য স্কাল্পের ব্লাড সাপ্লাই যদি খুব সহজে বলি তাহলে আমাদের ইয়ারের পেছনে ইয়ারের সামনে থাকে ট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির টার্মিনাল ব্রাঞ্চ। সো সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তাহলে এটা হচ্ছে আমাদের সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, দিস ইজ দ্য সুপ্রাট্রক্লিয়ার আর্টারি।
সুপ্রাঅরবিটাল আর্টারি, এই দুটো আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বেসিক্যালি ইন অপথ্যালমিক আর্টারি। এই অপথ্যালমিক আর্টারি থেকে আসে সুপ্রাট্রক্লিয়ার এন্ড সুপ্রাঅরবিটাল আর্টারি। আর অরিকুলের সামনের দিকে রয়েছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। দিস ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ইজ দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। পোস্টেরিয়রলি রয়েছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, posterior auricular artery, occipital artery. This is the branch of the external carotid artery. So blood supply of scalp যদি আমরা বলি, in front of the auricle যদি বলি supratrochlear, supraorbital and superficial temporal. Superficial temporalটা external carotid artery branch, প্রথম দুইটা হচ্ছে internal carotid artery branch। তাহলে behind the auricle যদি বলি তাহলে দুইটা রয়েছে। তাহলে স্কাল্পের ব্লাড সাপ্লাই অন ইস সাইড যদি বলি পাঁচটা ব্রাঞ্চ, পাঁচটা আর্টারির মাধ্যমে, পাঁচটা আর্টারির মধ্যে ফ্রন্টাল দুইটা আর্টারি ফ্রম দ্য ইন্ট্রাক্রানিয়াল আর ল্যাটারাল এন্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ গুলো ফ্রম দ্য এক্সট্রাক্রানিয়াল, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। মনে রাখবেন স্কাল্পের ব্লাড সাপ্লাই দুই সোর্স থেকে পাই, ইন্ট্রাক্রানিয়াল এন্ড এক্সট্রাক্রানিয়াল। প্রফিউজ ব্লিডিং স্কাল্প, ইমার্জেন্সিতে বসে ডিউটি করতেছেন, প্রফিউজলি ব্লিডিং স্কাল্প ইনজুরি নিয়ে চলে এসেছে, আপনি কি করবেন? কোথায় ব্লিডিং বন্ধ করবেন? কম্প্রেশন দিবেন কোথায়? তখন আপনি যেটা করবেন, একটা রোল ব্যান্ডেজ নিয়ে, হোয়াইট রোল ব্যান্ডেজ নিয়ে আপনি পুরো একেবারে ইয়ারের উপরে, কানের উপর দিয়ে প্রেসার দিয়ে একেবারে ফোরহেডের সামনে দিয়ে আইব্রোর উপর দিয়ে টাইট ব্যান্ডেজ দেবেন, একদম এনসার্কেল করে। তাহলে আপনার সবগুলো আর্টারি ব্লক হবে। সামনের দিকে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, ল্যাটারালি সুপারফিশিয়াল টেম্পোরাল, পোস্টেরিকুলার, পোস্টেরিয়র, অক্সিপিটাল, পাঁচটা আর্টারি ব্লক হবে। কখন? যখন দেখবেন ব্লিডিং বন্ধ করতে পারছে না, তখন সামনের দিকে ফোরহেড দিয়ে, ল্যাটারালি এবং অরিকুলের উপর দিয়ে, এক্সটার্নাল অরিকুলের উপর দিয়ে পোস্টেরিয়রলি একটা টাইট ব্যান্ডেজ দিবেন, তাহলে দেখবেন ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এটা ইমার্জেন্সি সিচুয়েশন আপনাকে এটা করতে হবে টু রিডিউস দ্য ব্লাড ভলিউম অফ দ্য পেশেন্ট, টু প্রিভেন্ট দ্য রিডাকশন অফ ব্লাড ভলিউম অফ পেশেন্ট। ভেনাস ড্রেনেজের কথা যদি আমরা বলি, ইট ইজ ভেরি ইজি। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে পাঁচটা ভেন রয়েছে, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, সুপারফিশিয়াল টেম্পোরাল, পোস্টেরিয়র অরিকুলার, অক্সিপিটাল। এখানে মজার যে বিষয়টি রয়েছে, এর সাথে ফেশিয়াল ভেনের খুব কমিউনিকেশন রয়েছে, মানে ফেশিয়াল ভেনাস ড্রেনেজের, খেয়াল করুন। আর তার সাথে ল্যাটারালি যেটা সুপ্রা অরবিটাল ভেন। তাহলে সামনের দিকে আমরা দুটো পেলাম। এখানে থাকবে আমাদের সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, দিস ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন। পেছনের দিকে রয়েছে আমাদের পোস্টেরিয়র অরিকুলার ভেন, আর একদম পেছনে আছে অক্সিপিটাল ভেন। এই পাঁচটা ভেন। প্রথম দুটো কথা যদি বলি, সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রাঅরবিটাল দুজনে যুক্ত হয়ে তৈরি করলো অ্যাঙ্গুলার ভেন, এবং যার নাম হয়ে যায় আসলে ফেশিয়াল ভেন। দিস ইজ দ্য ফেশিয়াল ভেন, অ্যান্টোলি রয়েছে। তাহলে ফেশিয়াল ভেন ইজ ফর্মড বাই সুপ্রাঅরবিটাল এন্ড সুপ্রাট্রক্লিয়ার ভেন, এটাই মূলত ফেশিয়াল ভেন। এখানে এসে গল্পটা থেমে থাকে। এখন আসেন সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, যেটা আমাদের স্কাল্প থেকে ড্রেন করে আসছে, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন। ফেসে রয়েছে ম্যাক্সিলারি ভেন, দুইটা ভেন একসাথে যুক্ত হয়ে তৈরি করলো রেট্রো ম্যান্ডিবুলার ভেন, কারণ এই বরাবর রয়েছে ম্যান্ডিবল এবং ম্যান্ডিবলের পেছনে তাদের অবস্থান। সো দিস ইজ কল্ড দ্য রেট্রো ম্যান্ডিবুলার ভেন। এই রেট্রো ম্যান্ডিবুলার ভেন থাকে কোথায়? উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এটা দুই ভাগে বিভক্ত হয়, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। Retromandibular vein anterior division, this one is the anterior division of the retromandibular vein, joins with the previously formed facial vein. এই দুইজন একসাথে যুক্ত হয়ে তৈরি করলে দিস ইজ কল্ড দ্য ইন্টারনাল জুগুলার ভেন, যেটা আলটিমেটলি তৈরি করবে সাবক্লেভিয়ান ভেন। তাহলে অ্যান্টেরিয়রলি সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল যুক্ত হয়ে তৈরি করলো ফেশিয়াল ভেন, ফেশিয়াল ভেন যুক্ত হলো অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য retromandibular vein, দেন ফর্মিং দ্য ইন্টারনাল জুগুলার ভেন। এবারে আসেন পেছনের দিকের গল্পে। পেছনের দিকে যদি আমরা যাই, পেছনের দিকে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা কি? posterior division of the retromandibular vein. This is the posterior division of the retromandibular vein. এইটা পেছনের দিকে একটা ভেনের কথা বলেছিলাম, posterior auricular vein. This posterior auricular vein joins with the posterior division of the retromandibular vein and forms the external jugular vein. This is the external jugular vein. এবং এটা ultimately drain into the subclavian vein. তাহলে আমরা কয়টা পেলাম? ইন্টারনাল জুগুলার ভেন ফরমেশন গুলো সামনের তিনটা মিলে, তিনটার মধ্যে কি কি রয়েছে? একটা সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল এবং পার্ট অফ সুপারফিশিয়াল টেম্পোরাল। এক্সটার্নাল জুগুলার ভেনে কন্ট্রিবিউট করলো কি? একটা পোস্টেরিয়র অরিকুলার ভেন এন্ড দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন। বাদ থাকে কে? বাদ থাকলো একজন, সেটা হচ্ছে অক্সিপিটাল ভেন। এটা সরাসরি সাইনাসিসে ড্রেন করে। তাহলে যদি আমরা দেখি ভেনাস ড্রেনেজ অফ স্কাল্প যদি বলি, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, সুপারফিশিয়াল টেম্পোরাল থাকবে ইন ফ্রন্ট অফ দ্য অরিকুল, পোস্টেরিয়র অরিকুলার, অক্সিপিটাল থাকে বিহাইন্ড দ্য অরিকুল। সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রাঅরবিটাল দুজনে মিলে তৈরি করে অ্যাঙ্গুলার ভেন, দ্যাট ইজ আলটিমেটলি ফর্ম দ্য ফেশিয়াল ভেন। এখানে গল্পটা থেমে থাকে। ফেশিয়াল ভেন যুক্ত হবে রেট্রোম্যান্ডিবুলার ভেনের সাথে কিভাবে? সুপারফিশিয়াল টেম্পোরাল এবং ম্যাক্সিলারি ভেন মিলে তৈরি করবে রেট্রোম্যান্ডিবুলার ভেন, ডিভাইড করবে অ্যান্টেরো পোস্টেরিয়র। এন্ট্রি ডিভিশন অফ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেন এন্ড ফেশিয়াল ভেন তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন।
posterior division of the retromandibular vein এবং posterior auricular vein তৈরি করবে external jugular vein, and internal এবং external jugular vein ultimately drain into the subclavian vein. Occipital vein drain into suboccipital venous plexus. So the vascular supply যদি আমরা দেখি তাহলে এটা দেখছি আমরা, this is both the arterial and the venous drainage system. নার্ভ সাপ্লাই এটা আরো ইজি, একদম এর মধ্যেই, মানে আমরা যেভাবে দেখলাম আর্টারির মধ্যে অনেকটা, in front of the auricle, behind the auricle. অরিকুলের সামনে দেখবো supratrochlear, this is the supratrochlear, this is the supraorbital nerve, and this is the zygomaticrotemporal, this is the auriculotemporal. These are the in front of the auricle. Behind the auricle যদি আমরা দেখি great auricular, lesser occipital, greater occipital, third occipital, and ইয়ার লাইন যেটা আমাদের ইয়ার মিড লাইন বরাবর, এই বরাবর যে লাইনটা, দিস ইজ দ্য ডিভিশন, মানে অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। সো অরিকুলার, পোস্টেরিয়র অরিকুলার, গ্রেট অরিকুলার, অরিকুলার পেছনে যেগুলো থাকবে দেখেন, গ্রেট অরিকুলার, লেসার অক্সিপিটাল, গ্রেটার অক্সিপিটাল, থার্ড অক্সিপিটাল। সো তিনটা অক্সিপিটাল থাকবে পোস্টেরিয়রলি, নো ডাউট অক্সিপিটাল পেছনে থাকে। আরেকটা হচ্ছে গ্রেট অরিকুলার, যেটা বড় একটা এরিয়া জুড়ে সাপ্লাই দিবে, সামনের দিকে থাকবে রেসপেক্টিভ নামের জায়গাগুলো। তাহলে এই যে দিস ইজ ডিভিশন, দেখেন সামনের দিকে সুপ্রাঅরবিটাল, সুপ্রাটক্লিয়ার, জাইগোমেটিকোটেম্পোরাল, অরিকুলোটেম্পোরাল, দিস ইজ দ্য অরিকুলোটেম্পোরাল জোন। আর পোস্টেরিয়রলি যেটা থাকবে অক্সিপিটাল গ্রুপ এবং গ্রেট অরিকুলার। সো নার্ভ সাপ্লাই যদি আমরা ইন ফ্রন্ট অফ দ্য অরিকুল যদি বলি, সুপ্রাটক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, সুপারফিশিয়াল টেম্পোরাল এন্ড জাইগোমেটিকোটেম্পোরাল ব্রাঞ্চ। মোটর সাপ্লাই দিবে কে? টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। বিহাইন্ড দ্য অরিকুল যদি আমরা বলি, গ্রেট অরিকুলার, গ্রেট অক্সিপিটাল, লেসার অক্সিপিটাল এন্ড থার্ড অক্সিপিটাল, এন্ড মোটর সাপ্লাই দিবে posterior auricular branch of facial nerve. This is the nerve supply and blood supply of scalp, right half, left half, right half, left half. Right half এ আমরা দেখিয়েছি এখানে ব্লাড সাপ্লাই, লেফট হাফে নার্ভ সাপ্লাই। এই একটা ছবি যদি মনে থাকে, this is and this will very useful for you in your practical surgical field as well as for your exam. So আমরা আমাদের সেশনে একদমই শেষ প্রান্তে চলে এসেছি। দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্কাল্প যদি আমরা বলি, বেসিক্যালি অ্যান্টেরিয়র পার্ট থেকে আমাদের ড্রেনেজটা হয় প্রি অরিকুলার গ্রুপ অফ লিম্ফ নোড, এবং পোস্টেরিয়র পার্ট থেকে আমাদের ড্রেনেজটা হয় পোস্ট অরিকুলার এবং অক্সিপিটাল গ্রুপ অফ লিম্ফ নোড। এই দুটো জায়গাতে আমাদের লিম্ফেটিক ড্রেনেজটা হয়ে থাকে। সো আপনাদের সাথে যে ডিসকাশনটা হয়েছে অল ফ্রম টেক্সট বুক, স্পেশালি দ্য ভিস্টাম অ্যানাটমি, বিডি চৌরাশিয়া এবং গ্রেজ অ্যানাটমি থেকে কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে, লাস্ট অ্যানাটমি থেকে কিছু তথ্য আপনাদের দেওয়া হয়েছে, অল ফ্রম টেক্সট বুক রেফারেন্স। সো দ্যাট এক মেসেজ ফর ইউ, অবশ্যই স্কাল্প অ্যানাটমি আপনাকে জানতে হবে ফর পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ। সো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে কমেন্টস করবেন, আমরা রিপ্লাই দেবো। দীর্ঘ সময় আমাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।